শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দ্বীপ চালানো মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। গত সপ্তাহে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি নিবন্ধ পড়ার সময় আলিপুর জেলের অবস্থান এবং সেখানে আমাদের বীর বিপ্লবীদের ভূমিকা এবং বন্দিদশা আর একটু বিশদভাবে জানতে পারলাম। স্বভাবতই আবেগের মোচড়ে সাড়া দিতে বেরিয়ে পড়লাম আলিপুর জেল মিউজিয়াম পরিদর্শন। প্রধান উদ্দেশ্য নিজের চোখে সেই পবিত্র স্থানগুলি দেখা এবং পারলে স্পর্শ করা। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এইরকম একটি প্রদর্শনী ঘর আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। বিস্তারিত তথ্যের জন্য দেখতে থাকুন, চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে শেয়ার করার। মিউজিয়ামে ঢোকার বাঁ দিকেই প্রথমে একটি ব্রেল ম্যাপ আর তার ঠিক পাশেই একটা প্রিন্টেড জেনারেল ম্যাপ। আমি বলবো যে ম্যাপটাকে একবার ফলো করবেন, ঢুকেই বাঁ দিকের সেকশনগুলো আগে কভার করবেন, তাতে আপনার একটাও কিছু মিস হবে না। তারপরে আপনারা ডান দিকটা কভার করবেন। মিউজিয়ামের প্রধান দ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে টিকিট ঘর, সেখান থেকে টিকিট কেটে আপনারা সোজা মিউজিয়াম প্রাঙ্গণে ঢুকতে পারবেন। চার্জেস গুলো আপনাদের সুবিধার্থে আমি টেক্সটে লিখে দিলাম। একটি ঐতিহাসিক প্রদর্শনী ঘর পরিদর্শনের পরিকল্পনা করা মানেই সময়ের স্রোতে ডুব দেওয়ার প্রস্তুতি। মনে হয় যেন অতীত আপনাকে হাত বাড়িয়ে ডাকছে। ভাবুন সেই স্থানগুলোর যেখানে বহু জীবন ও গল্প জড়িয়ে আছে। এমন স্থান পরিদর্শন করার আগে মনে হয় যেন হৃদয় একটু ভারী হয়ে আসে। একই সঙ্গে গর্ব আর বিষণ্ণতার এক অদ্ভুত সংমিশ্রণ। আপনি যখন ঐতিহ্যর অংশ হতে চলেছেন তখন দেখবেন প্রত্যেকটা অনুভূতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে। সংক্ষেপে ইতিহাসটা বলি। 1906 সালে নির্মিত ব্রিটিশ শাসনের অধীনে এটি একটি কেন্দ্রীয় সংশোধনাগার ছিল। এখানে রাজনৈতিক বন্দী এবং স্বাধীনতা সংগ্রামীদের কারারুদ্ধ করে রাখা হতো। ভারতের স্বাধীনতা সংগ্রামের স্মরণে স্মৃতিসৌধ ও প্রদর্শনী ঘরে পরিণত হওয়ার আগে 2019 সালে এটি বন্ধ করে দেওয়া হয় এবং কলকাতার উপকণ্ঠে বারুইপুরে স্থানান্তরিত করা হয়। কারাগারটি পশ্চিমবঙ্গ গৃহায়ন অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ হিডকো দ্বারা রক্ষণাবেক্ষণের জন্য একটি প্রদর্শনী ঘরে রূপান্তরিত করা হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে এর উদ্বোধন হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। প্রেসিডেন্সি জেল সহ 119 বছরের পুরনো এই ভবনটি কলকাতার হেরিটেজ সাইটগুলির গ্রেড 1 তালিকায় রয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচারের নীরব সাক্ষী রেখে ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একটি স্মৃতিসৌধ এবং প্রদর্শনী ঘরে রূপান্তরিত হয়েছে। এখানে কারারুদ্ধ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে রয়েছেন সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, দীনেশ গুপ্ত, ডাক্তার বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু এবং ভারত মাতার আরো বহু বীর সন্তানেরা। আমরা প্রবেশ করলাম ফাঁসির মঞ্চের জায়গায়। ফাঁসির মঞ্চটি উঠোনের একটি ভাড়ায় দাঁড়িয়ে আছে, যা মাটির স্তরে পাথরের একটি ছোট্ট ছাউনির মধ্যে ঘেরা একটি গর্তের ওপর তৈরি করা হয়েছে, যার উপরে বন্ধনীতে কড়িকাঠটি রাখা আছে। এইখানেই ফাঁসির মাধ্যমে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা এখানেই মৃত্যুবরণ করেছিলেন। এটি বর্ণনা করা বেশ কষ্টের, বিষণ্ণতায় মন ভারাক্রান্ত, কথা বলতে একটু কষ্ট হচ্ছে।
শতকে আধুনিক কারাগারগুলিতে ফাঁসির মঞ্চ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষার সরঞ্জাম আবিষ্কারের আগে ব্রিটিশরা বিদ্রোহী এবং উল্লেখযোগ্য অপরাধীদের ফাঁসি দেওয়ার জন্য গাছকে ফাঁসির মঞ্চ হিসেবে ব্যবহার করত। ডুমুর বট গাছ প্রায়শই ব্যবহৃত হতো। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের জন্য দোষী সাব্যস্ত বন্দীদের শাস্তি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এই প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। 1857 সালের বিদ্রোহের নির্মম দমন এবং পরবর্তীকালে এই ধরনের প্রকাশ্য নৃশংসতা প্রায়শই ঘটেছিল। ফাঁসির মঞ্চের পাশেই শবদেহ পরীক্ষা কক্ষ অর্থাৎ অটোপসি। মৃত্যুদণ্ড কার্যকর করার পরে এই ঘরেই ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করতেন। 1930-এ রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিমসন হত্যাকাণ্ডের অভিযোগে দীনেশের ফাঁসি হয় মাত্র 19 বছর বয়সে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 80 দিন এই কক্ষে বন্দী ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে পারতেন এখানে। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। এর ঠিক পাশেই স্পেশাল সেলস অর্থাৎ বিশেষ কক্ষ। এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত বন্দী ছিলেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার মূল্য ছিল অসংখ্য ত্যাগ, অগণিত অশ্রু এবং অমোচনীয় শোক। এটি এমন একটি অভিজ্ঞতা যা ইতিহাসের সাথে আমাদের সংযুক্ত করে, কিন্তু একই সাথে আমাদের স্মরণ করিয়ে দেয় হারানোর গভীর বেদনার কথা। এরপর আমরা প্রবেশ করলাম পুলিশ মিউজিয়ামে। আলিপুর কারাগারে 4 নম্বর সেলের 14টি সেল সংস্কার করা হয়েছে। প্রদর্শনী ঘরে উল্লেখযোগ্য মামলার ইতিহাস এবং বেশ কিছু বিপ্লবী ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। যেমন ডিএইচ কিংসফোর্ডের কাছে পাঠানো বইবোমা, 1908 সালের আলিপুর ষড়যন্ত্র, 1930 সালে চার্লস টেগাটের উপর মামলা, 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা এবং ঢাকা অনুশীলন সমিতির বিপ্লবী কার্যকলাপ, 1912 সালের রাজধানী ষড়যন্ত্র মামলায় রাসবিহারী বসুর জড়িত থাকা এবং 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত থেকে পলায়ন। এছাড়াও 1917 সালে 10ই সেপ্টেম্বর ময়মনসিংহের ভূপেন্দ্র কিশোর আচার্যর ব্যবহার করা 5 চেম্বার রিভলভার, সত্যেন্দ্রনাথ বোসের ব্যবহৃত রিভলভার বা দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হয়েছে। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা
ঘুরে আসি। হাতে যদি থাকতো ছোরা, তোর খুদি কি পড়তো ধরা মাগো। রক্ত মাংসে এক করিতাম দেখতো জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। হলো অভিরামের দ্বীপ চালানো মা, ক্ষুদিরামের ফাঁসি। আমরা প্রবেশ করছি একটি দ্বিতল ভবন, যেটি ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। অবশ্য এখন এটি একটি প্রদর্শনী কক্ষ বানানো হয়েছে, যেটি আন্দামান দ্বীপান্তরের বন্দি জীবনকে বর্ণনা করে। প্রবেশ করছি কারাগারের ভেতরের অবকাঠামো প্রত্যক্ষ রূপে দেখতে। এখানে বন্দীদের দৈনন্দিন জীবনযাপন প্রদর্শন করা হয়েছে। বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে বন্দী করে রাখা হয়েছিল, সেই কক্ষটি এই প্রদর্শন ঘরে সংরক্ষণ করা হয়েছে, যা এখন নজরুল সেল নামে পরিচিত। এবং এতে নজরুলের মূর্তি, ছবি এবং রচনা সহ তার নামে উৎসর্গীকৃত একটি স্মৃতিসৌধ রয়েছে। 1899 সালের 24শে মে জন্মগ্রহণকারী কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী লেখালেখির জন্য 1922 সালে 1 বছরের জন্য আলিপুর কারাগারে বন্দী ছিলেন।
ঐতিহাসিক স্থান আলিপুর জেল হাসপাতাল প্রদর্শনের একটি নিবেদিত প্রাণ হাসপাতাল ভবন প্রদর্শনী রয়েছে। 1900 দশকে নির্মিত এই হাসপাতাল ভবনটি একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসুর মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের এখানে চিকিৎসা করা হয়েছিল বলে জানা যায়। ডাক্তার বিধানচন্দ্র রায় সক্রিয়ভাবে বন্দীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন এখানে। এই প্রদর্শন কক্ষটি তরুণ প্রজন্মের জন্য প্রদর্শনীর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মর্মস্পর্শী কাহিনী কার্যকরভাবে বর্ণনা করে। বেটি মাগো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই কক্ষটি একটি স্মারক, যেখানে বাংলার নারী মুক্তিযোদ্ধাদের গল্প, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান সহ তুলে ধরা হয়েছে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারীদের প্রায়শই উপেক্ষিত ভূমিকাকে তুলে ধরা হয়েছে এবং তাদের ত্যাগ ও অবদানের চিত্র দেখানো হয়েছে এখানে। প্রবেশ করলাম দ্য লাইফ এন্ড আর্ট অফ গোপাল ঘোষের তৈরি ফ্লাওয়ার অফ ফায়ার। সম্ভবত এটি একটি অনন্য এবং প্রথমবারের মতো অতীতের দিকে নজর দেওয়া শিল্পীর উপর কাজ করে। তিনি ল্যান্ডস্কেপকে তার বিশিষ্ট কাজের ক্ষেত্র করে তুলেছিলেন। এই প্রদর্শনীতে 1930 থেকে 1980 দশকের প্রায় 125 ঊর্ধ্ব শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। দূরের জায়গাটি যেটা দেখছেন, ওইখানেই লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠানটি প্রেজেন্ট করা হয়। স্বাধীনতা সংগ্রামের গল্প এবং জেলে স্বাধীনতা সংগ্রামীদের দিন কাটানোর গল্প বর্ণনা করে এই আলোক ও শব্দ প্রদর্শনী। আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও সংগ্রাম চিত্রিত একটি আলোক ও শব্দ অনুষ্ঠান এই লাইট অ্যান্ড সাউন্ড। এই ঐতিহাসিক স্থানটি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের প্রতীক নয়, এটি আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের স্মৃতি। আপনি যখন সেই বিশেষ সেলগুলোতে প্রবেশ করবেন যেখানে বিপ্লবীরা অবরুদ্ধ ছিলেন, আপনি অনুভব করবেন তাদের যন্ত্রণার ছায়া। ফাঁসি কাটের দিকে তাকালে শোকে মন ভারাক্রান্ত হয়ে উঠবে। এটি তাদের অদম্য আত্মত্যাগের নীরব সাক্ষী বহন করে। অনুরোধ রইল পরবর্তী প্রজন্মকে নিয়ে অন্তত একবার এই ঐতিহাসিক জায়গাটি পরিদর্শন করা। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এক এপিসোডে।